নমস্কার। গল্প অনুকল্প চ্যানেলে আমি অঞ্জলি। শুরু করছি হংসেশ্বরী উপন্যাসটির চতুর্থ পর্ব। নৌকো চলেছে উজানে, কর্মহীন অবসর। রাজা রামমোহন রায় তাই এই অবকাশে তার অমুদ্রিত পাণ্ডুলিপিটি একজন উপযুক্ত শ্রোতাকে শোনাতে চাইলেন। কাব্যতীর্থ বললেন, পাণ্ডুলিপিতে কী জাতীয় প্রতিক্রিয়া হয়েছিল? আমার একান্ত আত্মীয়গণের সঙ্গে মনান্তর। আমার স্বর্গত পিতৃদেব সে সময় আমাকে ত্যায্যপুত্র করবেন কিনা চিন্তা করতে বসলেন। বেগতিক বুঝে আমি দেশ ত্যাগ করি এবং সমস্ত উত্তরখণ্ড পর্যটন করি। আমি তিব্বত পর্যন্ত গিয়েছিলাম মহাযান ও বজ্রযান তত্ত্বের মূল কথা জানতে। কাব্যতীর্থ বুঝতে পারেন দৈব কৃপায় তিনি এক দুর্লভ প্রতিভার সঙ্গে পরিচিত হয়েছেন। বললেন, বেশ, আসুন আলোচনা করা যাক। বজরার ভিতর দুজন তন্ময় হয়ে রইলেন শাস্ত্র আলোচনায়। কাব্যতীর্থ লক্ষ্য করলেন, রায় মহাশয় দৃষ্টি তীব্র, তীক্ষ্ণ, অদ্ভুত তার বিশ্লেষণ ক্ষমতা। নির্ভীক তেজস্বিতার সঙ্গে তিনি প্রচলিত সংস্কারের মূলে পুরুষ হস্তে কুঠারাঘাত করেছেন। প্রতিটি তথ্য যুক্তির কষ্টিপাথরে যাচাই করে নেবার চেষ্টা, যেখানে ভ্রান্তি সেখানে বলিষ্ঠ প্রতিবাদ। কাব্যতীর্থের বুকে একটা ব্যথা টনটনিয়ে উঠল। বংশানুক্রমে তিনি মূর্তি পূজায় অভ্যস্ত। আজন্ম সংস্কারের মূলে আঘাত লাগছে। যা বিশ্বাস করতে মন চায় না, ক্ষুরধার যুক্তির বেড়াজালে, তা যেন বারে বারে স্বীকার করতে বাধ্য হচ্ছেন। শেষ পর্যন্ত বললেন, রায় মহাশয়, স্বীকার করছি আপনার গ্রন্থটি অপূর্ব, অদ্ভুত, কিন্তু আমি আপনার মত মানি না। কেন মানেন না বুঝিয়ে বলুন, কোথায় আমার ভ্রান্তি? স্বীকার করছি, তাও আমি প্রদর্শন করতে পারছি না। আমি কাব্যতীর্থ মাত্র। কিন্তু এর বিরুদ্ধ যুক্তি নিশ্চয়ই আছে। এখনো ভারতবর্ষে এমন পণ্ডিত আছেন যিনি আপনার সঙ্গে এ বিষয়ে যথোচিত আলোচনা করতে পারেন। এ কি হয়? হাজার হাজার বছর ধরে পূর্বাচার্যরা যা বলে গেছেন, ওইখানেই ভ্রান্তি হচ্ছে আপনার কাব্যতীর্থ। আর্য ঋষিরা তো ও কথা বলেননি। বলেছেন কিছু স্বার্থ সন্ধানী টুলো পণ্ডিত, যারা ধর্মের নামে ব্যবসা করেন। কিন্তু থাক, আপনি কাব্যতীর্থ, কাব্য আলোচনাই করা যাক। বলুন, কোন কাব্য বার করব? কাব্যতীর্থ বলেন, আসছি সে প্রসঙ্গে। তার পূর্বে আপনি আমার একটি সমস্যার সমাধান করে দিন তো। আমার এক সতীর্থ প্রশ্নটি আমাকে করেছিল। সদুত্তর জানা না থাকায় আমি তার প্রতর্কের মীমাংসা করতে সক্ষম হইনি। আপনি প্রগাঢ় পণ্ডিত, বেদজ্ঞ, পরন্তু যাবনিক দর্শনেও আপনার অনেক অধিকার। আপনি এই সমস্যার সমাধান কিভাবে করবেন? বলুন, সমস্যাটা কি? আমার সেই সতীর্থ আমারই বয়সী, এ কথা বলাই বাহুল্য। সে আমার মতো পৌরোহিত্য করে না, গুরুগিরি তার ব্যবসা। যজমান দেশে মন্ত্রদীক্ষা দেয়। তার একজন বান্ধবী আছে। না, বান্ধবী নয় ঠিক, শিষ্যা স্থানীয়া, অত্যন্ত বুদ্ধিমতী এবং অপূর্ব সুন্দরী। মেয়েটি জানে না আমার বয়সের মনে ইতিমধ্যে তার প্রতি কিছু গোপন অনুরাগ সঞ্চারিত হয়েছে। রায় মহাশয় বাধা দিয়ে বলেন, বিবাহে কি বাধা আছে, জাতিগত, বর্ণগত অথবা অন্য কিছু? আছে আছে রায়মশাই, আছে। বাধা অনতিক্রম্য, কারণ স্ত্রীলোকটি বিবাহিতা। তারপর মহিলাটি আমার সতীর্থের নিকট মন্ত্রদীক্ষা গ্রহণের আবেদন জানায়। আমার বন্ধুর মতে সে সত্যই মুমুক্ষু, তার মন নিষ্পাপ, এবং আমার বন্ধু চিত্তচাঞ্চল্যের সংবাদ মেয়েটি বিন্দুমাত্র জানে না, কখনো সন্দেহও করেনি। এ ক্ষেত্রে আমার বয়সের কি করণীয়? মেয়েটিকে দীক্ষাদান কি শাস্ত্রসম্মত কাজ হবে? রামমশাই বললেন, আপনার হাইপোথিসিস পরস্পর বিরোধী। হাইপোথিসিস? অস্বার্থ? পূর্ব স্বীকৃত অভ্যুপগম। আপনি বলেছেন স্ত্রীলোকটি বিবাহিতা এবং অত্যন্ত বুদ্ধিমতী। পুনরায় বলছেন সে জানে না আপনার বয়সের মনে তার প্রতি গোপন অনুরাগ সঞ্চারিত হয়েছে। এই দুটি সিদ্ধান্ত পরস্পর বিরোধী। হয় স্বীকার করুন স্ত্রীলোকটি নিতান্ত মূঢ়মতি, নচেৎ স্বীকার করুন সে আপনার বন্ধুর গোপন অনুরাগ সম্বন্ধে
সম্যক অবহিত। যদিও লোকলজ্জায় সে কথা কখনো আপনার বন্ধুর কাছে স্বীকার করেনি, অর্থাৎ মূর্খ আপনার বন্ধুই। তা কাব্যতীর্থ, কোনটা স্বীকার করবেন আপনি? কাব্যতীর্থ কেমন যেন বিচলিত হয়ে পড়েন, কোনোটাই স্বীকার করতে পারেন না। রায়মহাশয় বললেন, আচ্ছা, প্রথমে আপনার দুই একটি প্রশ্নের জবাব দিন তো। মহিলাটির বয়ঃক্রম কি 20 থেকে 25? কেমন, তাই? আগে হ্যাঁ। আর তার স্বামীর বয়স 50-55? না, 60। এবং আপনার বন্ধু অতি সুদর্শন? আজ্ঞে না, এই আমারই মতো দেখতে। রায়মহাশয় হেসে বললেন, তাহলে তো সমাধান হয়েই গেছে। সেই মহিলাটিও মূঢ়মতী নন, আপনার বন্ধুও মূর্খ নন। তবু এ সমস্যার সমাধানে মূর্খ তো একজনকে হতেই হবে। কি বলেন কাব্যতীর্থ? অবৈধ প্রণয় মানেই মূর্খামি। আরও বিহ্বল হয়ে কাব্যতীর্থ বলেন, মার্জনা করবেন, আমি আপনার বক্তব্যটা ঠিকমতো প্রণিধান করতে পারছি না। এখনো পারছো না বন্ধু? তাহলে আমাকেই মার্জনা করতে হবে। আমাকে স্পষ্ট ভাষণে বলতে হচ্ছে, তুমি সেই হস্তে মূর্খ। যেহেতু গঙ্গাবক্ষে অনৃত ভাষণ করে নিজের জীবনের বাস্তব সমস্যা কল্পিত বন্ধুর স্কন্ধে অর্পণ করতে চাইছ। কুলীন ব্রাহ্মণ তুমি, এতটা বয়সে দ্বার পরিগ্রহ করনি। কোথায় একাধিক ব্রাহ্মণের সেবায় তোফা মৌজ করবে তা নয়, দেশান্তরিত হয়ে কাশী চলেছ। কাব্যতীর্থ বজ্রাহত। অট্টহাস্য করে ওঠেন রহস্যপ্রিয় রায়মহাশয়। আলোচনায় বাধা পড়ল। বড় মাঝি এসে মস্ত সেলাম করে বললে, হুজুর একবার বাইরে আসুন, ঘাটে সতীদাহ হচ্ছে। সতীদাহ? কই, কোথায়? বিদ্যুৎ স্পৃষ্টের মতো লাফিয়ে ওঠেন রায়মশাই। ছুটে বেরিয়ে আসেন বাইরে। চোখে দূরবীন লাগিয়ে দেখলেন পার্শ্ববর্তী ঘাট লোকে লোকারণ্য। একটি প্রকাণ্ড চিতা সাজানো রয়েছে, সতীকে দেখা যাচ্ছে না। রায়মহাশয় বললেন, বজরা ঘাটে ভেড়াও বড় মাঝি। কাব্যতীর্থ বের হয়ে এসেছিলেন। বললেন, কি প্রয়োজন? ক্রিয়াকলাপটা স্বাস্থ্যসম্মত বটে, কিন্তু বড় নৃশংস, ও না দেখাই ভালো, বিশেষ করে মায়েরা যখন বজরায় আছেন। বড় মাঝি ইতস্তত করে, বজরা ঘাটে ভিড়বে না সোজা যাবে? বজ্রগম্ভীর স্বরে রায়মশাই হুঙ্কার দিয়ে ওঠেন, এই বেকুফ, শুনতে পাচ্ছ না? বজরা ঘাটে ভেড়াও। বজরা দিক পরিবর্তন করল, ঘাটের দিকে অগ্রসর হতে থাকে। কাব্যতীর্থ বলেন, এটি একটি বিখ্যাত ঘাট, ত্রিবেণীর জগন্নাথ ঘাট। রায়মশাই দূরবীনটা চোখ থেকে নামিয়ে বলেন, জানি, সময় থাকলে তার সঙ্গে দেখা করে আসতাম। কার সঙ্গে, কার কথা বলছেন? যার নামে এই ঘাট, শ্রী জগন্নাথ তর্ক পঞ্চানন। আপনি এখনই বলছিলেন না, ভারত ভূখণ্ডে আজও এমন পণ্ডিত আছেন যিনি আমার ওই গ্রন্থের প্রকৃত মূল্যায়ন করতে পারেন। আমি তো মনে করি তাদের মধ্যে সর্বাগ্রগণ্য হচ্ছেন ওই উনি। শুনেছি এখনও তার স্মৃতিশক্তি এবং মেধা অক্ষুণ্ণ, যদিও শতাধিক বর্ষ বয়স হয়েছে তার। 107। তিনি সম্পর্কে আমার প্রপিতামহ। আমার বৃদ্ধ প্রপিতামহ ছিলেন ভবদেব ন্যায়ালঙ্কার, বংশপাটিতেই তার চতুষ্পাঠী ছিল। তর্ক পঞ্চাননের জ্যেষ্ঠতা তো তিনি। তার চতুষ্পাঠীতেই তর্ক পঞ্চানন ঠাকুর স্মৃতিশাস্ত্র অধ্যয়ন করেছিলেন। বজরা ঘাটে এসে ভিড়ল। গঙ্গার ঘাট জনারণ্যে পরিণত। গাছের উপর পর্যন্ত উঠেছে মানুষ। মাঝখানে একটি চিতা সাজানো, তার উপর এক বৃদ্ধের সব শায়িত। সতী অনুপস্থিত। শোনা গেল তার স্ত্রীলোকদের ঘাটে তাকে স্নান করানো হচ্ছে। শবদাহ হতে বিলম্ব আছে। কাব্যতীর্থ বললেন, এই নৃশংস দৃশ্য দেখা কি নিতান্তই প্রয়োজন রায়মশাই? বজরার ছাদে দুটি কেদারা নিয়ে দুজনে অপেক্ষা করছিলেন। রায়মশাই উত্তরে বললেন, হ্যাঁ দরকার। আমি জেনে যেতে চাই সতীর প্রকৃত মনোভাব, কেন সে স্বীকৃতি দিল এ আচারে। এ কি শুধুই লোকাচার, ধর্মের প্রতি অন্ধবিশ্বাস, অথবা? কাব্যতীর্থ বলেন, লোকাচার কেন বলছেন, এই তো শাস্ত্রীয় বিধান। সোজা হয়ে বসলেন তরুণ জমিদার। বটে, শাস্ত্রীয় বিধান? তা কোন শাস্ত্রের বিধান এটা? ধরুন ঋষি অঙ্গিরা বলেছেন,
স্বামীর মৃত্যুতে যে স্ত্রী ওই জ্বলন্ত চিতাতে আরোহণ করে সে বশিষ্ঠ জায়া অরুন্ধতির মতো অক্ষয় স্বর্গবাসের অধিকারিণী হয়। আরও বলেছেন, স্বামীর মৃত্যুতে সাধবী স্ত্রীগণের পক্ষে অগ্নিপ্রবেশ ভিন্ন অন্য ধর্ম নাই। রায়মশাই বলেন, মনু কিন্তু অন্য সুরে গাইছেন। ওই যদি একমাত্র নির্দেশ হয় তাহলে মনু সংহিতায় কেন বলা হলো পতি মৃত্যুর পর পবিত্র ফলমূল ভক্ষণে বিধবা শরীরকে কৃশ করবে এবং অন্য পুরুষের নামোচ্চারণও করবে না? কাপতীর্থ বলেন, এই নির্দেশ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে চিতারোহণ করছে। রায়মশাই প্রচণ্ড ধমকে ওঠেন, বি সেন্সিবল কাব্যতীর্থ। স্বামীর মৃত্যু এবং তার দাহকার্যের মধ্যে সময়ের কতটা ব্যবধান? 3-4 ঘন্টা, বড় জোর 24 ঘন্টা। তার জন্য ওই নির্দেশ? ফলমূল খেয়ে শরীরকে কৃশ করা? তোমাদের মনুর কি ধারণা ওইটুকু সময়ের মধ্যে সদ্য বিধবা দধি দুগ্ধ মৎস্য মাংস ভক্ষণ করে স্থূলাঙ্গী হয়ে যাবে? 24 ঘন্টার মধ্যেই পরপুরুষের ভজনায় হুমড়ি খেয়ে পড়বে? না, তা নয়, মানে ওই একটাই, আর্য ঋষিরা মূর্খ ছিলেন না, সতীদাহ প্রথার শ্লোকগুলি প্রক্ষিপ্ত। এ কখনোই সনাতন হিন্দু ধর্মের নির্দেশ নয়। কাপতীর্থ দেখেন রায়মশাই রীতিমতো উত্তেজিত হয়ে পড়েছেন। বলেন, থাক এ আলোচনা। তৎক্ষণাৎ নিজেকে সংযত করেন তরুণ জমিদার। বলেন, তুমি যাই বলো কাব্যতীর্থ, এ ব্যবস্থায় আমার সায় নেই। তাই আমি আমার উইলে এই শর্ত করেছি, যদি আমার মৃত্যুর পর আমার 2 ধর্মপত্নীর মধ্যে কেউ আমার সঙ্গে সহমরণে যায় তবে সে আমার সম্পত্তি থেকে বঞ্চিতা হবে। কাব্যতীর্থ অর্কফলা সমেত শিরশ্চালন করেন। পর মুহূর্তেই চমকে ওঠেন তিনি, রসিকতাটার মর্মোদ্ধার করেন। রহস্যপ্রিয় রায় মহাশয় এমন গুরুতর বিষয়েও কৌতুক করছেন? তিনি হেসে ওঠার পূর্বেই ঘাটে একটি শোরগোল উঠল। দেখা গেল স্নানান্তে সতী এসেছেন চিতার কাছে। রায়মহাশয় বললেন, চলুন এবার ওখানে যাই। মায়েরা? ওরা বজরাতেই থাকবে, দূরবীন দিয়ে দেখবে যদি দেখবার অভিরুচি হয়। ভিড় ঠেলে ওরা অগ্রসর হয়ে আসেন। সদ্য বিধবার বয়স্ক্রম 63 বর্ষ হবে। তার পরিধানে একটি রক্তবর্ণ পট্টবস্ত্র। শুধু সীমন্তে নয়, সমস্ত মূর্ধায় সিন্দুর চর্চিত, ললাটে রক্তচন্দনের আলিম্পন, সর্বাঙ্গে কোনো আভরণ নাই, শুধু কণ্ঠে সারি সারি পুষ্পমাল্য। ওর চরণদ্বয় অলক্তরাগ রক্তিম, 2 করতলেও অলক্তক লেপন করা হয়েছে। সতীর ঊর্ধ্বাঙ্গে কোনো কঞ্চুলিকা নেই, এক বস্ত্রা তিনি। স্থির অচঞ্চল পদক্ষেপে তিনি 7 বার প্রদক্ষিণ করলেন চিতাকে। তার পুত্র ও কন্যা এসে তার চরণধুলি নিল। একটি শিশু সবলে আলিঙ্গন করে রইল তার বাম জানু, সম্ভবত সে সর্বকনিষ্ঠ। একজন জোর করে ছিনিয়ে নিয়ে গেল তাকে। সতী 2 হাতে কর্ণমূল রুদ্ধ করে রইলেন, যতক্ষণ সেই শিশুর মা মাগো শব্দ ভেসে এলো। তারপর দূর থেকে দূরে মিলিয়ে গেল সেই সন্তানের আর্ত কণ্ঠ। সতী স্বাভাবিক হলেন, অচঞ্চল পদক্ষেপে উঠে বসলেন চিতায়। ব্রাহ্মণ পুরোহিত কি যেন সব মন্ত্রোচ্চারণ করল। পুনরুক্তি করলেন সদ্য বিধবা। সমবেত জনতা চিৎকার করে উঠল, সতীমাই কি জয়! শঙ্খ ঘণ্টা ও তুর্যধ্বনি মিলিত হলো সেই জয়ধ্বনির সঙ্গে। কাব্যতীর্থের লক্ষ্য হলো জনতার ভিতর একজন গোরা সাহেব দাঁড়িয়ে আছেন। বছর 40 বয়স। তার পরিধানে একটি আলখাল্লা, মাজার কাছে ফাঁস দিয়ে আটকানো, হাতে একটি বাঁধানো বই, গলায় একটি চেন, তা থেকে একটি লকেট ঝুলছে, সংখ্যাতত্ত্বের যোগ চিহ্নের মতো। হঠাৎ তিনি এগিয়ে এসে জাবনিক ভাষায় কি যেন বললেন। জনমণ্ডলীর কেউই জবাব দিতে পারল না। এক পদ অগ্রসর হয়ে এলেন রায়মশাই। সাহেবের সঙ্গে তার কিছু কথোপকথন হলো। রায়মশাই ফিরে এলে কাব্যতীর্থ বলেন, উনি কে, কি জানতে চাইছিলেন? উনি একজন খ্রিস্ট ধর্ম প্রচারক। ত্রিবেণীর ঘাটে সতীদাহ হচ্ছে সংবাদ পেয়ে উনি এসেছেন সতীদাহ দেখতে। উনি জানতে চাইলেন স্ত্রীলোকটি কি স্বেচ্ছায় সহমরণে যাচ্ছে। আমি বললাম, আপনার কি মনে হচ্ছে ওর প্রতি কোনো জোর জবরদস্তি হতে দেখেছেন? এই সময়ে
সতী পুরোহিতকে কি যেন বললেন। বোঝা গেল তিনি স্বামীর মস্তকটি স্বীয় ক্রোড়ে তুলে নেবার প্রার্থনা জানিয়েছিলেন। সে প্রার্থনা মঞ্জুর হলো। কয়েকজন শববাহী আত্মীয় মৃতের মস্তকটি ওর কোলে উঠিয়ে দিল। সতী বললেন, তোমরা আমাকে ওর সঙ্গে দৃঢ়ভাবে রজ্জুবদ্ধ করে দাও। ওর অনুরোধটুকু অর্থগ্রহণ হয়নি পাদ্রী সাহেবের, কিন্তু দড়ি দড়ায় এনে যখন সতীকে বাঁধবার আয়োজন হলো, তখন তিনি প্রতিবাদ করলেন। রায়মশাইকে ইংরেজিতে বললেন, এ কি, ওকে বাধা হচ্ছে কেন? কারণ উনি নিজেই সেই মর্মে অনুরোধ জানিয়েছেন। আহ, তার মানে উনি ভয় পাচ্ছেন আগুনের উত্তাপে তার সংকল্পচ্যুত হতে পারে। তরুণ জমিদার বললেন, ঠিক তাই, সেটাই স্বাভাবিক নয় কি? উনি হয়তো জোয়ানের কথা জানেন। জোয়ান? জোয়ান মানে? আমি জোয়ানা বার্কের কথা বলেছি, যাকে আপনারা এই কিছুদিন আগে পুড়িয়ে মেরেছেন ডাইনি বলে। সাহেবের মুখ কালো হয়ে ওঠে। বলেন, জোয়ানা বার্ক ডাইনি ছিলেন না, তিনি প্রায় সেইন্ট। সেদিন তো আপনারা সেটা বোঝেননি। তা সেই প্রায় সেইন্টকেও তো প্রথমবার আগুনের তাপে চিতা থেকে লাফিয়ে নেমে পড়েছিলেন, তাই নয় কি? পাদ্রী আপাদ মস্তক দেখে নিলেন ভারতীয় জমিদারটিকে। বললেন, ওইটুকুই তার কলঙ্ক, তিনি অন্যথায় দেবী। ওইটুকুতেই প্রমাণ হয় তিনি সেইন্ট নন, মানুষ। আপনাদের যুধিষ্ঠির যেমন ইতিগজটুকুতেই তিনি মানুষ। রায়মশাই বললেন, দেহধারীকে দৈহিক কার্যকারণ সম্পর্কে অনুবর্তী হতেই হবে। শুধু জোয়ান আর যুধিষ্ঠির কেন, স্বয়ং ঈশ্বরপুত্র যিশুও তো। সাহেব রুখে ওঠেন। কি বলতে চাইছেন আপনি? ঈশ্বরপুত্র যিশু কোনো দিন দেহে দাসত্ব স্বীকার করেননি। রায়মশাই বললেন, আমি দুঃখিত সাহেব, বাইবেলটা তাহলে আপনাকে আবার ভালো করে পড়তে হবে। ওই তো আপনার হাতেই আছে, দিন আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় ক্রুশবিদ্ধ যিশু আর্তনাদ করে উঠেছিলেন, ঈশ্বর, ঈশ্বর, আমাকে কেন তুমি ত্যাগ করলে? চিরদিন যে যিশু যাকে ফাদার বলেছেন, মৃত্যু যন্ত্রণার অভিমানে তাকে বললেন গড। দৈহিক যন্ত্রণায় তারও ক্ষণিক ভ্রম হয়েছিল। করুণাময় ঈশ্বর বুঝি তাকে ত্যাগ করেছেন। পাদ্রী জ্বলন্ত দৃষ্টিতে দেখতে থাকেন ওই অপরিচিত হিন্দু যুবকটিকে। রায়মশাই পুনরায় বলেন, তাই বলে আমাকে ভুল বুঝবেন না যেন। আমি যিশুকে ছোট করছি না, তিনি মহামানব। আমি শুধু বলতে চাই, দেহধারীকে দেহের ধর্ম মানতেই হবে। আপনিও যেন ছোট করবেন না ওই মহিলাকে, উনি তার দেহ রজ্জুবদ্ধ করতে চাইছেন বলে। সাহেব প্রত্যুত্তর করার পূর্বেই মত্ত কোলাহলে সব শব্দ চাপা পড়ে গেল। চিতায় অগ্নিসংযোগ করা হয়েছে। সতী স্থির হয়ে বসে আছেন পদ্মাসনে, তার দুই চোখ মুদ্রিত। যুক্ত করে তিনি ধ্যানস্থ, বাহ্যজ্ঞান নেই তার। বোধ করি এই তুমুল কোলাহল, শঙ্খ ঘণ্টার ধ্বনি তার শ্রবণে প্রবেশই করছে না। 2, 3, 4 সেকেন্ড। চিতার তলদেশ থেকে অগ্নি তার লেলিহান শিখায় অগ্রসর হয়ে এলো ওই ধ্যানমগ্না নারীর দিকে। কাব্যতীর্থ আর্তনাদ করে উঠলেন। তিনি স্পষ্ট দেখতে পেলেন খণ্ড মুহূর্তের জন্য পদ্মাসনা ধ্যানভগ্ন হয়েছে। দুরন্ত আতঙ্কে তার দুটি চক্ষু বিস্ফারিত হয়ে গেল। সর্বমুখ অগ্নি সর্বপ্রথমেই দগ্ধ করল ওর পট্টবস্ত্র। বিভৎস দৃশ্য। তিনি উঠে দাঁড়াতে চাইলেন, ছুটে পালাতে চাইলেন। মুহূর্তে মহিময়ী সতী প্রায় বিভস্ত্রা হয়ে পড়লেন। তখনও তার পূর্ণ জ্ঞান আছে। উলঙ্গ রমণী গগন বিদারী আর্তনাদ করে উঠলেন, বাঁচাও, বাঁচাও। পাদ্রী ছুটে এসে চেপে ধরল রায়মশাইয়ের দুটি হাত। ফর গডস সেক, সেভ হার। রায়মহাশয় যেন প্রস্তর মূর্তিতে রূপান্তরিত। স্থির দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন অগ্নিকুণ্ডের ভিতরে। দেখছেন না সতীকে নয়, বিবস্ত্রা রমণীকে নয়, মানুষকে। তার চোখে পলক পড়ছে না, যদিও সেই চোখে তার অজ্ঞাতে নেমেছে দুটি জলের ধারা। কাব্যতীর্থ দু হাতে কান বন্ধ করে মুদ্রিত নেত্রে বসে আছেন ভূতলে। বাঁচাও, বাঁচাও, হায় ভগবান, ওকে বাঁচাও। ক্রুদ্ধ গর্জন করে ওঠেন রায়মশাই। ভগবান? ভগবান নেই। কয়েকটি খণ্ড মুহূর্ত, তারপরে
মূলোৎপাটিত কদলী বৃক্ষের মতো লুটিয়ে পড়ল একটা নিরাবরণ নারীদেহ তার স্বামীর দেহের উপর। পরম করুণাময় অগ্নিদেব গ্রহণ করলেন হতভাগ্য বিধবার প্রাণাঞ্জলি। বিবস্ত্রা নারীর লজ্জা আবৃত করলেন ঘন ধূম্র জালে। ঘণ্টা দুয়েক পর ধীর পদে শ্রান্ত ক্ষীণ রায়মহাশয় ফিরে আসছিলেন বজরায়, পিছনে পিছনে কাব্যতীর্থ। হঠাৎ পিছন থেকে কে যেন তাদের ডাকল। রায়মহাশয় ফিরে দাঁড়ালেন, দেখলেন সেই ধর্মযাজক এগিয়ে আসছেন। কাছে এসে তিনি বললেন, বাবু, আমি দুঃখিত, হয়তো উত্তেজনার মুহূর্তে তোমাকে আঘাত দিয়েছি, তোমার ধর্মে আঘাত দিয়েছি। রায়মশাই বলেন, সেটা উভয়তই, আমিও দুঃখিত, আমিও তোমাকে আঘাত করেছি। দুজনে করমর্দন করলেন। সাহেব বললেন, কিন্তু এখন তো আমরা কেউই উত্তেজিত নই। এবার বলো, তুমি কি মনে করো এই ব্যবস্থা ভালো? তুমি জোয়ান-ও-বার্কের কথা তুলেছিলে। হ্যাঁ, আমরা আজ স্বীকার করি, আমরা ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, পাপ করেছিলাম। এখন বলো, এই সতীদাহ প্রথাটাকে তুমি অন্তর থেকে ভালো বলে মানো? হাতটা ধরাই ছিল। রায়মশাই বলেন, না, এবং সেজন্যই এসেছিলাম এই সহমরণ দেখতে। আমি তথ্য সংগ্রহ করছি, যুদ্ধাস্ত্র সংগ্রহ করছি। সংগ্রাম অনিবার্য। আশা করি লড়াই যখন বাঁধবে তোমাকে আমার দলে পাবো। লড়াই? কিসের লড়াই? সহমরণ প্রথা উচ্ছেদের লড়াই, টুলো পণ্ডিতদের বিরুদ্ধে। সাহেব ওর হাতটা ঝাঁকি দিতে দিতে বলল, নিশ্চয়ই পাবে বন্ধু, নিশ্চয়ই পাবে। তুমি বিদ্বান, পণ্ডিত এবং বয়সে তরুণ। আন্দোলন শুরু করো, আমি আছি, তোমার পিছনে আমি আছি। আমাকে সংবাদ দিও, আমি নিশ্চয়ই এসে দাঁড়াবো তোমার পাশে। আমাকে পাবে শ্রীরামপুরের ব্যাপটাইজড মিশন চার্চে। ওই বছরই ওই চার্চ প্রতিষ্ঠিত হয়েছে। আমি তার প্রথম ধর্মযাজক। আমার নাম উইলিয়াম কেরি। রায়মশাই বললেন, ডিলাইটেড টু মিট ইউ ফাদার কেরি। আমার নাম রামমোহন রায়। প্রায় 4 মাস পরের কথা। বংশবাটি রাজবংশের ইতিহাসে একটি চিহ্নিত খণ্ডকাল। ত্রিবেণী থেকে দ্রুতগামী অশ্বারোহী এসে সংবাদ পৌঁছে দিয়েছে, আজ সন্ধ্যাকালের মধ্যে রাজামহাশয়ের নৌকো বংশবাটির ঘাটে ভিড়বে। রাজামহাশয়ের বজরার পিছু পিছু আসছে পণ্য সম্ভারপূর্ণ সপ্তডিঙা। কি আছে ওতে? এই 4 মাসে বংশবাটির জীবনে কিছু কিছু পরিবর্তন হয়েছে বই কি। অনন্ত বাসুদেব মন্দিরে বহাল হয়েছে নতুন পুরোহিত রামজীবন লাহিড়ী। কাব্যতীর্থে দেশত্যাগের সঙ্গে সঙ্গেই তার নামে কানাঘুষোটা বন্ধ হয়েছে। রাজবাটির ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য সংবাদ, কানাইয়ের মায়ের চাকরি গেছে। আর এই 4 মাস সবচেয়ে কষ্ট গেছে শঙ্করীর। মন খারাপ হলে সে পুঁথি নিয়ে বসত, অথচ এখন তাও বসতে পারে না, ভালো লাগে না। নিয়ম মাফিক কাজ করে যায়, মহামায়ের ঘরে আসে, তার খোঁজ খবর নেয়, কিন্তু ঘনিষ্ঠ আলাপ কোনো দিনই হয়নি। মহামায় শেষে একদিন অভিমানিনী ছুটকির হাতখানা চেপে ধরে বললেন, শোন ছুটকি, বস এখানে। কি বলো না? দরজাটা বন্ধ করে দিয়ে আয়। শঙ্করী ফস করে বলে, কেন, আজ আবার গয়না মেলাবে নাকি? ঠিক তাই, এই নে চাবি, দোরটা বন্ধ করে বার করতো। শঙ্করী রুখে ওঠে, আবার আমাকে কেন? চাবি তোমার কাছে আছে, তাই থাক, আমি মতির মাকে পাঠিয়ে দিচ্ছি, সেই গয়নার পুটুলি বার করে দেবে এখন। মহামায়ের ঠোঁট দুটি নড়ে উঠল, বললেন, অভিমান তুই করতে পারিস ছুটকি, সে হক তোর আছে, কিন্তু আমার দিকে একবার তাকিয়ে দেখ দেখি ছুটকি, আর বেশি দিন তোকে জ্বালাবো না, কি বলিস? শঙ্করী চোখ তুলে দেখল, সত্যি রোগ পাণ্ডুর মহামায়া একেবারে শয্যালীন হয়ে গেছে, যে কোনোদিন মৃত্যু হতে পারে তার। শঙ্করী আর রাগ করে থাকতে পারল না, দ্বার রুদ্ধ করে সিন্দুকটা খুলে ফেলে। কিন্তু এ কি, বড়দির গয়নার বাক্স কোথায়? চাপা আর্তনাদ করে ওঠে শঙ্করী, বড়দি, তোমার গয়না? আছে রে বাপু, আছে, হারায়নি। তোর পুঁটলিটা শুধু নিয়ে আয় তো। হারায়নি তো কোথায় গেল? চাবি তো বরাবর তোমার কাছেই আছে। বলছি রে বাপু, বলছি,
অনেক কথা বলার আছে। তুই ওই পুঁটলিটা নিয়ে এসে বস দেখিনি। সব অপরাধ আজ কবুল করব তোর কাছে। তারপর তুই রাখিস আর তুই মারিস, যা পারিস করিস। চিরদিন যেমন হয়েছে আজও তাই হলো। বড়দির ইচ্ছাস্রোতে শঙ্করী গা ভাসালো, কাছে এসে বসল। মহামায়া তাকে একটি একটি করে অলংকার পরাতে পরাতে বললেন, সবার আগে কবুল করি, হ্যাঁ, ঠাকুর মশাইকে তাড়াবার পরিকল্পনা আমি করেছিলাম। কানাইয়ের মা তোকে মিথ্যা বলেনি রে। শঙ্করী জবাব দিল না। কই ছুটকি, তুই তো কোনো তিরস্কার করলি না, জানতে চাইলি না তো কেন? সেটা আমি অনুমান করেছি বড়দি। তাই তো করবি, তুই বুদ্ধিমতী। দোষ আমি তোকেও দিই না, তাকেও দিই না। অপ্রিয় আলোচনাটার মোড় ঘোরাতে শঙ্করী বলল, আসল কথাটা বলো, তোমার গয়না কোথায়? আমি বেচে দিয়েছি। বেচে দিয়েছ? তোমার অত অত গয়না, বিয়ের সব যৌতুক, কেন বেচে দিয়েছ? কি জন্যে? আমারও যে একজনের সঙ্গে পীড়িত হয়েছে। বাজে কথা বললে উঠে যাব কিন্তু বড়দি। মহামায়া ওর হাতটা চেপে ধরেন। তুই তো জানিস ছুটকি, রাজামশাই প্রতিজ্ঞা করেছিলেন 7 লক্ষ টঙ্কা সঞ্চিত না হলে তিনি ফিরে আসবেন না। তাই তাই তুমি তোমার সব গয়না বেচে দিলে? দেব না? বিনিময়ে দেখ কি পেলাম। তিনি আসছেন, খবর পেয়েছি দিন 7 মধ্যেই এসে যাবেন। মহামায়ের লক্ষ্য হলো এই কথায় এই বয়সেও শঙ্করীর মুখে একটা লজ্জারুণ আভা ফুটে উঠল। অত্যন্ত তৃপ্তি ভরে তিনি সেই 27 বছরের প্রসিত ভর্তিকার ভাবান্তরটুকু উপভোগ করলেন। বললেন, গত মাসে শুক্লা তৃতীয়ায় রওনা হয়েছেন। দিলীপ বলেছে জোর হাওয়া থাকলে আজকালের মধ্যেও এসে পড়তে পারেন। তাই তো আজ তোকে সাজাতে বসেছি। কখন হুট করে এসে পড়েন কে বলতে পারে। ঠোঁট ফুলিয়ে শঙ্করী বলল, না। মহামায়া অভিমান করেন, বারে সেই জন্যই গহনাগুলো বিসর্জন দিলাম। তোর না থাক, আমার একটা সকাল্লাদ থাকতে নেই? আমি কলকাতা থেকে আতশবাজির বায়না দিয়েছি। রাজবাড়ি প্রদীপ দিয়ে সাজানো হবে, রসুন চৌকি বসবে, তোরণ তৈরি হবে। সেসব হোক, সে তো রাজামশাইয়ের প্রত্যাবর্তনের উপলক্ষে। আমি বলছি ওই খাট পালঙ্ক সাজাতে পারবে না কিন্তু বড়দি। মহামায়া প্রসঙ্গান্তরে চলে যান। একটা খটকা লেগে আছে। উনি 1 লাখ টাকা পাঠাতে বললেন কেন? তার মানে? মহামায়া বুঝিয়ে দিলেন, দেওয়ান দিলীপ দত্ত যেই কাশিতে সংবাদ পাঠালেন এতদিনে রাজকোষে 7 লক্ষ টঙ্কা সঞ্চিত হয়েছে, অমনি রাজামহাশয় আদেশ করলেন তা থেকে 1 লক্ষ টঙ্কা কাশিতে পাঠাতে। কেন, কি বৃত্তান্ত কিছু জানাননি। সম্ভবত তিনি কিছু সওদা করেছেন সস্তা দরে, যা কলকাতায় বেশি দরে বিক্রয় করবেন, অর্থাৎ বাণিজ্য। সে যাই হোক, আদেশ পালিত হয়েছে এবং রাজামহাশয়ও জানিয়েছেন তিনি অবিলম্বে রওনা হচ্ছেন। বস্তুত তিনি এতক্ষণে রাজমহল অতিক্রম করেছেন। হঠাৎ ওকে কাছে টেনে মহামায়া বলেন, হ্যাঁ রে ছুটকি, 16 বছর বয়সে বলেছিলি ভয় করছে, এখনো কি তাই বলবি নাকি? শঙ্করী উত্তেজনায় আবেগে জড়িয়ে ধরল তার বড়দিকে। এমন মাতৃসমা বড়দিকে সে কেন এতদিন ভুল বুঝে দূরে সরেছিল? অথচ বড়দি তলে তলে ওকে স্বামীর হাতে তুলে দেবেন বলে তার সব যৌতুক, সমস্ত অলংকার বিক্রয় করে দিয়েছেন। মহামায়া ওকে তার পাঁজর সর্বস্ব বুকে চেপে ধরে বললেন, আমি বিশ্বাস করি তোর কুলেও আসবে ওই রকম ক্ষণজন্মা পুরুষ, পঞ্চানন ঠাকুরের মতো। বিদ্যুৎস্পৃষ্টার মতো সোজা হয়ে বসে শঙ্করী। তৎক্ষণাৎ ভুলটা বুঝতে পারে। বড়দি নিশ্চয়ই সেই রাত্রির কথোপকথনে কথা জানে না। কেমন করে জানবে? হয়তো অন্য কারো মুখে শুনেছে মহাপণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চাননের জননী ছিলেন কিশোরী, জনক জরাজীর্ণ বৃদ্ধ। তবুও বাজিয়ে নিতে বললে, পঞ্চানন ঠাকুর মানে? আবার ওকে বুকে টেনে নিয়ে মহামায়া বলেন, রাগ করিস না ছুটকি, আমি তোদের মতো বলতে পারবো না, সজ্ঞানে কখনো মিছে কথা বলি না। কিন্তু আজ তা বলে সত্যিই পারবো না মিছে কথা বলতে। আমি সব জানি রে। তোর মন্তর নিতে চাওয়ার কথা, ওর অরাজি হওয়া, তোর প্রণাম আর ওর আশীর্বাদ,
আমি সে রাত্রে আড়ি পেতে সব শুনেছিলাম। শঙ্করী মুখটা আর তুলতে পারে না। তুই লজ্জা পাচ্ছিস কেন রে হতভাগী? লজ্জা তো পাবো আমি, কারণ আমিই তোকে মিথ্যে সন্দেহ করেছিলাম। তুই বরং বাঁচিয়েছিলি আমাকে লোক লজ্জা থেকে। আগে থেকে সাবধান করে দিয়ে তুই অত বড় মানুষটার মাথা হেঁট হতে দিসনি। শঙ্করী তার অশ্রু আর্দ্র মুখখানা অকপটে মেলে ধরে মাতৃসমা বড়দির দিকে। বলে, কিন্তু কেন তিনি আমাকে দীক্ষা দিলেন না বড়দি? মহামায়া ওর চোখের দিকে তাকালেন, অন্তরের অন্তঃস্থল পর্যন্ত দেখে নিয়ে বললেন, ছুটকি, তুই কি কিছুই আন্দাজ করতে পারিস না? শঙ্করী নয়ন নত করল। তাকিয়ে দেখ, আমার চোখে চোখে তাকিয়ে দেখ দেখিনি। শঙ্করী পারল না, মাথা নাড়ল। তবে তাহলে তো তুইও জানিস হতভাগী। হু হু করে কেঁদে উঠল শঙ্করী। কি লজ্জা, কি লজ্জা! ছি ছি ছি! তাকে কেন এত রূপ দিয়েছিলেন ভগবান? কেন যৌবন দিয়েছিলেন? তারই জন্য তাকে দেশান্তরিত হতে হলো। এ ঘটনা 3 দিন পূর্বেকার। আজই সংবাদ এলো রাজামশাইয়ের বজরা ত্রিবেণীর ঘাট ছেড়েছে। যে কোনো মুহূর্তে বংশবাটির ঘাটে বজরা ভিড়তে পারে। মহামায়া আয়োজনে কোনো ত্রুটি রাখেননি। রাজবাড়ির সিংহদ্বারটি সজ্জিত হয়েছে দেবদারু পাতায়, নিশান আর ধ্বজা উঠছে প্রাসাদ শীর্ষে। কলি ফিরিয়েছে রাজবাটির। কার্নিশে সারি সারি মৃৎ প্রদীপ সন্ধ্যায় জ্বালানো হবে। আতশবাজিও এসেছে কলকাতা থেকে, এসেছে গোড়ার বাদ্যি, আর তার গোপন বাসনাটিও চরিতার্থ করেছেন গোপনে। শুধু শঙ্করী সে খবর জানে। ছোট রানীমার শয়নকক্ষে লুকিয়ে রাখা হয়েছে কিছু মালা আর ফুল। পালঙ্ক সাজানো হয়নি, হয়তো লজ্জা পাবেন রাজামশাই, কিন্তু অর্গলবদ্ধ ঘরে সেগুলি বার করে শঙ্করী সেগুলি মেলে দেবে পালঙ্কে। মহামায়া নিশ্চিত ছিলেন রাজামহাশয় দীর্ঘদিন পূর্বে শঙ্করীর জন্ম সম্বন্ধে যে ইঙ্গিত দিয়েছিলেন, এতদিন পরে সেই বাধা নিশ্চয়ই তিনি মানবেন না। না না, তিনি মানতে চাইলেও মহামায়া তাকে সেই বাধা মানতে দেবেন না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, বজরার এখনো দেখা নেই। মানুষজন ভিড় করে আছে বংশবাটির ঘাটে। নাপ্তিনী বউ এসে শঙ্করীর চরণে আলতা পরালো। নিম্নকণ্ঠে বলল, নতুন কাপড় নিয়ে যাব কাল ছোট রানীমা। মুতির মা এসে বললে, বড় মা তোমারে ডাকতিছে। আবার কি হলো? সেই একই ব্যাপার। কোন শাড়িটা শঙ্করী পরবে, বেনারসি না মসলিন নাকি মুর্শিদাবাদী? শঙ্করী বললে, তুমি যা বলবে তাই পরবো, আজ তো তোমার জন্যই সাজছি। বেশি ন্যাকামি করিস না ছুটকি। ওরে আমার মেয়ে, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। সতীনের কাছ থেকে স্বামী কেড়ে নিচ্ছেন, আবার কাঁদুনি গাওয়া হচ্ছে। হঠাৎ দৌড়তে দৌড়তে এসে হাজির হলো মতির মা। এসে গেছে, এসে গেছে। শঙ্করীর বুকের ভিতর যেন ঢেকির পার পড়ছে। গঙ্গার দিক থেকে ভেসে এলো তুষ্যধ্বনি, পটকার শব্দ, শঙ্খধ্বনি। হঠাৎ ভ্রুকুঞ্চিত হলো মহামায়ার। মতির মা লুটিয়ে পড়েছে মেঝে। ও কি, ও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে কেন? কি রে মতির মা, তোর কি হলো? শঙ্করী ওকে ধরে তুলতে গেল। মতির মা শঙ্করীর চরণজোড়া জড়িয়ে ধরে বললে, রাজামশাই কই গো? এ কে এলো? এরে যে চিনি না। তার মানে? কি একজন বললে রাজামশাই 7 নাও বোঝাই পাথর এনেছেন। পাথর? 7 নৌকো বোঝাই পাথর? কি বলছিস যাতা? যাতা কেন গো, স্বচক্ষে দেখনো যে। মুতির মা তখনও মাথা খুঁজছে। ও রাজামশাই নয় গো, রাজামশাই নয়, ও অন্য কেউ। মহামায়া বিহ্বল হয়ে পড়েন। শঙ্করী বিমূঢ়। হঠাৎ বিনা এত্তেলাতেই ছুটে এলেন দেওয়ান দিলীপ দত্ত। বললেন, ভিড় হটাও, তোমরা চলে যাও সবাই। রানীমাদের সঙ্গে আমার গোপন কথা আছে। সবাই ছুটে পালালো। মহামায়া বললেন, কি হয়েছে দিলীপ, এরা কি বলছে? দিলীপ বলে, মনকে শক্ত করুন বড় মা, অত্যন্ত দুঃসংবাদ আছে। শঙ্করী মাথার ঘোমটা কমিয়ে দিয়ে বললে, বলুন বড়দি প্রস্তুত।
বড়দির মাথাটা সে কোলে টেনে নিয়ে স্থির হয়ে বসে, বলে, বলুন। দিলীপ নত নেত্রে ধীরে ধীরে যে তথ্য নিবেদন করলেন তা অচিন্তপূর্ব। হ্যাঁ, রাজা মহাশয় 7 নৌকো বোঝায় চুনার পাথর এনেছেন, লক্ষ টঙ্কা ব্যয়ে। সেটা কোনো খবর নয়। আসল খবর, রাজা মহাশয় সন্ন্যাস নিয়েছেন। তিনি আর সংসারে প্রবেশ করবেন না। বস্তুত রাজবাটিতে প্রবেশ করতেই তিনি অস্বীকৃত হয়েছেন। তিনি উঠেছেন তার প্রপিতামহ প্রতিষ্ঠিত অনন্ত বাসুদেব মন্দির সংলগ্ন অতিথিশালায়। দিলীপ বলেন, বড়মা, তিনি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন। আমি পালকির ব্যবস্থা করি, বাসুদেব মন্দিরে যেতে হবে। মহামায়া জবাব দিতে পারলেন না। ঘটনার দ্রুত পরিবর্তনে তিনি কেমন যেন পাথর হয়ে গেছেন। জবাব দিল শঙ্করী। স্পষ্ট উচ্চারণে বলল, না। রাজা মহাশয়কে বলবেন, হ্যাঁ, আমি বলেছি বলেই বলবেন, তার প্রস্তুতির জন্য বড় রানীমা যদি 7 বছর প্রতীক্ষা করতে পেরে থাকেন, তবে বড় রানীমার প্রস্তুতির জন্য তাকে 7 দিন অপেক্ষা করতে হবে। বড়দিকে স্থির হতে দিন। রাজা মহাশয়ের এবং আপনাদেরও বোঝা উচিত, এরকম একটা সংবাদে রোগপাণ্ডুর বড় রানীমা কত দূর মর্মাহত হয়েছেন। দিলীপ বললেন, আপনি যথার্থ কথাই বলেছেন ছোট মা। আর কোনো আদেশ? হ্যাঁ, কলকাতা থেকে যে বাজনদার এসেছে তাদের পাওনা মিটিয়ে বিদায় দিন। সন্ন্যাসীর জন্য গৃহসজ্জা বেমানান, ওগুলো সরিয়ে ফেলুন। আপনাদের রাজা মহাশয় যদি আর এই নাটকীয় প্রবেশের পরিবর্তে সংবাদটা পূর্বেই জানাতেন, তাহলে আমাদের এভাবে লোকলজ্জায় পড়তে হতো না। দিলীপ পুনরায় বলেন, আমি আপনারই পক্ষে রানীমা, আমিও মর্মাহত। তৃতীয়ত, রাজামশাইকে জিজ্ঞাসা করবেন, তিনি কি অতিথিশালার ভোগ গ্রহণ করবেন না সপাক খাবেন, অথবা রাজবাড়ির অন্ন গ্রহণ করবেন? আর সপাক আহার করলে সিধে কি পাঠিয়ে দেওয়া হবে? সে কথার জবাব আমি কেন দেব? আপনাদের সন্ন্যাসীরা যে জানেন তিনি 7 লক্ষ টাকার মালিক, তার যা অভিরুচি। আমি শুধু জানতে চাই আমার হেঁসেলে তার জন্য চাল মাপা হবে কিনা, সেটুকুই আমার এখতিয়ারে। দিলীপ এবার প্রণাম করলেন শঙ্করীকে। গোড়ার বাদ দিয়ে ফিরে গেল। নামিয়ে ফেলা হলো প্রাসাদ শীর্ষ থেকে নিশান আর ধ্বজা। প্রদীপগুলি জ্বালা হলো না। ফিরে গেল মালগুদামে। আতশবাজির কি হলো খবর নেই। অনন্ত বাসুদেব মন্দিরে যথারীতি সন্ধ্যারতির শঙ্খ ঘণ্টা বেজে উঠল। শয়নারতি সমাপ্ত হলে নৃসিংহদেব তার কম্বলটি বিছিয়ে দিলেন অতিথিশালার পাষাণ চত্বরে। নৈশ আহারের প্রশ্নই ওঠে না। তিনি একাহারী সন্ন্যাসী। ক্রমে সমস্ত তথ্যটাই জানতে পারল শঙ্করী দিলীপের মাধ্যমে। রাজা রানীর সাক্ষাৎ হলো না, না বড় রানীর না ছোট রানীর। বড় রানীমায়ের শোকের আঘাতে কেমন যেন হয়ে গেছেন, যেন তার কোনো বোধই নেই। হাসেন না, কাঁদেন না, কথা বলেন না, তাকে খাইয়ে দিতে হয়। কবিরাজ বলেন, বদ্ধ উন্মাদ তিনি হননি, হয়তো ক্রমে ক্রমে বোধের বিকাশ হবে, যদি দেহযন্ত্র ইতিমধ্যে বিকল না হয়ে যায়। আর ছোট রানীমা রাজার সঙ্গে সাক্ষাতের কোনো আর্জিই পেশ করেননি। রাজা মহাশয়ও কোনো ঔৎসুক্য দেখাননি। তিনি আছেন নতুন মন্দিরের জমিতে। একটি ছাপড়া তুলে সেখানেই থাকেন তিনি। সপাক আহার করেন। কম্বলের শয্যা, ত্রিশূল, কমণ্ডলু এই তার ব্যক্তিগত সম্পত্তি। বাদবাকি সবই নাকি মায়ের। চোখে দেখেনি শঙ্করী, তবে মতির মায়ের কাছে বর্ণনা শুনেছে রাজামহাশয় একেবারে বৃদ্ধ হয়ে গেছেন। কুঁজো হয়ে হাঁটেন। তার মাথায় এক মাথা পাকা চুল, এক মুখ দাড়ি, কপালে যজ্ঞভক্ষের ত্রিপুণ্ডক। শোনা গেল তার কাশীবাসের ইতিকথা। নৃসিংহদেবের সঙ্গে কাশীতে ভূকৈলাসের রাজা জয়নারায়ণ ঘোষাল মহাশয়ের আলাপ হয়। রাজা মহাশয় তাকে কাশীখণ্ড গ্রন্থ রচনায় প্রভূত সাহায্য করেন। ওইটাই ছিল তার উপার্জনের রাজপথ। এছাড়া জোনাথন ডানকান নামে একজন সাহেব ওই সময় কাশীতে একটি সংস্কৃত কলেজে প্রতিষ্ঠা করেন। সেখানেও তিনি অধ্যাপনা করতেন। বিদ্যাচর্চা ছাড়া তিনি ধর্মালোচনার দিকেও ঝুঁকেছিলেন। এক তান্ত্রিক সাধু প্রভাবে কিছুদিন তিনি যোগাভ্যাসও করেছিলেন।
পাছে সংকল্পচ্যুত হন। তাই প্রতিদিন রাত্রে শয্যাগ্রহণের পূর্বে যোগাসনে বসে জননী হংসেশ্বরীকে তিনি স্মরণ করতেন। মনে মনে বলতেন, মাগো, তুমি আমাকে বল দাও। তোমার কাছে যে প্রতিজ্ঞা করেছি তা আমি ভুলিনি মা। নবাব আলীবর্দী তোমাকে অপমান করেছিল, সে আজ নির্বংশ। তবু স্বীকার করছি, তোমাকে আমি সসম্মানে বংশবাটিতে ফিরিয়ে নিয়ে যেতে পারিনি মা। অভিমানে তুমি দেশ ত্যাগ করেছিলে, কাশীবাসী হয়েছিলে। অভিমানেই তুমি আমাকে শেষ দেখা না দিয়ে চলে গেলে। তুমি নিশ্চিন্ত থাকো, পিতৃ সম্পত্তি আমি উদ্ধার করবই। তোমাকে ফিরিয়ে নিয়ে যাব, সসম্মানে তোমার স্মৃতি প্রতিষ্ঠিত করব আমার রাজ্যে। তারপর এক রাত্রে মাতৃ স্মরণ করে যথারীতি শয্যাগ্রহণ করেছেন নৃসিংহদেব, কম্বলের শয্যায়, পাষাণ চত্বরে। রাত্রি গভীর। হঠাৎ ঘুম ভেঙে গেল রাজামশাইয়ের। দেখলেন এক অপূর্ব অলৌকিক জ্যোতিচ্ছটা। সমস্ত শয়নকক্ষে পদ্মগন্ধ। ক্রমে সেই জ্যোতিচ্ছটার মধ্যে দেখতে পেলেন তার মাকে, হংসেশ্বরীকে। মা সশরীরে আবির্ভূতা হয়েছেন। অথচ কি আশ্চর্য, তিনি মাকে ঠিক চিনতে পারছেন না। ওর গর্ভধারিণী ছিলেন তপ্ত কাঞ্চন বর্ণা। অথচ প্রত্যাদেশে যাকে দেখলেন তিনি মসীকৃষ্ণা। চিৎকার করে উঠলেন নৃসিংহদেব, মাগো, এ তোর কি রূপ! তুই যে শোকে দুঃখে মসী বর্ণা হয়ে গেছিস মা। পর মুহূর্তেই মনে হলো, না, যাকে দেখছেন তার মুখের আদলটা তার জননীর মতো হলেও তিনি জগৎজননী, তার একার জননী নন। প্রস্ফুটিত সহস্রদল পদ্মের উপর ললিতাসনে মা বসে আছেন। তার কোনো শোক নেই, ক্লেশ নেই, খেদ নেই। তিনি সদা হাস্যময়ী। বামচরণ কানে দক্ষিণ জঙ্ঘার উপর উত্তোলন করে হংসেশ্বরী মা তাকে বরাভয় মুদ্রায় আশীর্বাদ করছেন। উজ্জ্বল আলোয় প্রথমটা চোখ ধাঁধিয়ে গিয়েছিল। ক্রমশ লক্ষ্য হলো, মা যে পদ্মের উপর উপবিষ্টা, সেটি প্রস্ফুটিত হয়েছে যে মৃণাল দণ্ডে, তা শায়িত মহাদেবের নাভিমূল থেকে বহির্গত। শিব এক ত্রিকোণাকৃতির যন্ত্রের উপর শায়িত। দেবী চতুর্ভুজা, তার বাম দিকের উপরস্থ হাতে খড়গ এবং নিচে নরমুণ্ড, এবং দক্ষিণাংশে উপরে অভয় মুদ্রা ও নিচে শঙ্খ। ঠিক তখনই যেন অন্তরিক্ষে দৈববাণী হলো, অহমেতে বীজমশয়িতে শক্তে সোহম এতে কীলকম। হঠাৎ স্বপ্নভঙ্গ হলো। স্বপ্নভঙ্গ? স্বপ্ন দেখছিলেন এতক্ষণ, এত প্রত্যক্ষ, এত সজ্ঞানে? মোট কথা বাহ্যজ্ঞান ফিরে এলো। দেখলেন জ্যোতিপুঞ্জ অন্তর্হিত হয়েছে, পদ্মগন্ধ বিলীন হয়ে গেছে বাতাসে, এবং তার সর্বাঙ্গ ভিজে গেছে সেদে। আশ্চর্য ঘটনাক্রম। পরদিন সকালেই বংশবাটি থেকে সংবাদ এলো, দেওয়ান দিলীপ দত্ত জানিয়েছেন গত 7 বৎসরে রাজকোষে 7 লক্ষ টঙ্কা সঞ্চিত হয়েছে। কেমন করে হয়? তিল তিল করে বর্ধিত হয়েছিল সঞ্চয়ের অঙ্ক 5 লক্ষ থেকে 6 লক্ষে। সঞ্চয়ের হার অপরিবর্তিত থাকলে আরও 5-7 বছর লেগে যাওয়ার কথা ওই 6 অঙ্কটা 7 অঙ্কে পরিবর্তিত হতে। তাহলে কোন মন্ত্র বলে দিলীপ তাড়াতাড়ি 1 লক্ষ টঙ্কা সংগ্রহ করল? সে কথা দিলীপ লেখেনি। একটু ক্ষুব্ধ হলেন রাজামহাশয়। তিনি প্রত্যুত্তরে লিখে পাঠালেন অবিলম্বে তাকে 1 লক্ষ টঙ্কা প্রেরণ করতে। কেন তা জানালেন না। জানালেন না ইতিমধ্যে তার অন্তর্রাজ্যে এক ভূমিকম্পে আমূল পরিবর্তন হয়ে গেছে। না, মামলা নয়, পিতৃরাজ্য উদ্ধার নয়, ওই 7 লক্ষ টঙ্কায় তিনি বংশবাটিতে নির্মাণ করে যাবেন অপরূপ এক মায়ের মন্দির, মা হংসেশ্বরীর মন্দির। এই তার মায়ের আদেশ। একদিন তিনি থাকবেন না, তার রাজ্য থাকবে না, হয়তো রাজবাটির গরিমা ধুলার সঙ্গে মিশে যাবে মহাকালের শাসনে। যাক, তবু সেই উন্নত শীর্ষ মন্দির তো থাকবে, আর শাশ্বতকাল থাকবে তার মায়ের নাম, তার গর্ভধারিণী মা হংসেশ্বরীর নাম, তার ইষ্টজননী মা।
হংসেশ্বরী। লক্ষ রৌপ্য মুদ্রায় তিনি ক্রয় করলেন 7 নৌকো বোঝাই চুনার পাথর। নৃসিংহদেব পণ্ডিত বাঁকুড়া, বিষ্ণুপুর এবং তার প্রপিতামহ রামেশ্বর রায় প্রতিষ্ঠিত অনন্ত বাসুদেব মন্দিরে দেখেছেন পোড়ামাটির কাজ বাংলাদেশের এই জল আবহাওয়ায় ক্রমাগত বার্ষিক ধারাপাতে অত্যন্ত দ্রুত অবক্ষয়ের দিকে ঢলে পড়ে। মাত্র 3 পুরুষের ভিতরেই অনন্ত বাসুদেব মন্দিরের অনেক ভাস্কর্যের নাক মুখ হয়ে গেছে। তাই তিনি হংসেশ্বরী মন্দির গড়বেন প্রস্তরে, পোড়ামাটিতে নয়। সে মন্দির হয়তো যাবৎ চন্দ্রার্ক মেদিনী দাঁড়িয়ে থাকবে না, তবু বাঁকুড়া বিষ্ণুপুরের পোড়ামাটির মন্দিরের চেয়ে দীর্ঘস্থায়ী হবে। রাজা রানীতে সাক্ষাৎ হয়নি এ কাহিনী নৃসিংহদেব সবিস্তারে শুনিয়েছিলেন তার পুত্র প্রতিম দিলীপ দেওয়ানকে। সেই কাহিনী বিস্তারিত শোনাচ্ছিল দিলীপ রাজা মহাশয়ের প্রত্যাবর্তনের দিন 3 পরে। বড় রানীমা শয়নকক্ষে, মহামায়া নির্জীবের মতো পড়ে আছেন বিছানায়। দিলীপের বিস্তারিত বিবরণ তার শুনে কোনোই ভাবান্তর নেই। কাঁদছেন না, আহ উহু করছেন না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছেন জানলার দিকে। চতুষ্কোণ জানলায় লোহার গড়াদে মা গঙ্গার দৃশ্যটি শূলবিদ্ধ। সেদিকে তাকিয়ে নিশ্চুপ শুয়েছিলেন তিনি। শঙ্করী বসেছিল ওর পায়ের কাছে, ধীরে ধীরে মহামায়ার পায়ের পাতায় হাত বুলিয়ে দিচ্ছিল। বস্তুত সেই ছিল দিলীপের একমাত্র শ্রোতা। দিলীপ আজ 7 বছর ধরে যাতায়াত করছে রাজবাড়ির অন্দরমহলে, কিন্তু কোনোদিন শঙ্করের সঙ্গে কথা বলেনি। ছোট রানীমার সঙ্গে তার বয়সে প্রভেদ খুব একটা বেশি নয়। দিলীপ প্রায় শঙ্করদেবেরই বয়সী। তাই উভয়ের সংকোচে কখনো পরস্পরের সম্মুখে আসেননি। ছোট রানীমা সৌন্দর্যের খ্যাতি সুবিদিত, সে কথা না জানা থাকায় কোনো কারণ নেই। দুরন্ত কৌতূহল ছিল দিলীপের, কিন্তু কৌতূহলকে সে দমন করেছিল এতদিন। মাঝে মাঝে অলক্তরাগ রঞ্জিত দুটি দ্রুত ছন্দ নূপুর নন্দিত চরণ সে দেখেছে। কখনো দেখেছে কঙ্কন চূড় শোভিত গজদন্ত শুভ্র একটি হাত, কিন্তু তার মুখখানা কখনো দেখেনি। সেদিন সন্ধ্যায় মর্মান্তিক প্রয়োজনে সে যখন দুঃসংবাদ জ্ঞাপন করতে এলো, তখন শঙ্করী তার অবগুণ্ঠন সরিয়ে সরাসরি কথা বলেছিল তার সঙ্গে। তারপর থেকেই ব্যাপারটা সহজ হয়ে গেছে। বুদ্ধিমতী শঙ্করী বুঝে নিয়েছে বর্দির যা অবস্থা তাতে তাকেই এবার হাল ধরতে হবে, এবং তা ধরতে হলে ওই দেওয়ানজির সঙ্গে অবগুণ্ঠনের অন্তরাল রাখলে চলবে না। বহির্জগতের সঙ্গে ওই একটি বিশ্বাসযোগ্য যোগসূত্র, ওর সঙ্গেই বর্দির স্বাস্থ্যের বিষয়ে পরামর্শ করতে হয়, বৈষয়িক কথাবার্তা চালাতে হয়। তাই দেওয়ানজি বড় মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন শুনে সে অকুণ্ঠ চিত্তে এসে বসেছিল বর্দির পায়ের কাছে, মাথায় আধো ঘোমটা টেনে। দীর্ঘ কাহিনী শেষ করে দিলীপ সরাসরি তার ছোট মাকে সম্বোধন করে বলল, ছোট মা, আজ আমি এসেছিলাম আরও একটি সংবাদ জানাতে। এটিও দুঃসংবাদ এবং মর্মন্তুদ। বড় মাকে বলে লাভ নেই, তিনি তো থেকেও নেই, আপনাকেই বলবো। কিন্তু এভাবে একের পর এক দুঃসংবাদ জানাতে সত্যিই আমি কুণ্ঠিত হচ্ছি। শঙ্করী বললে, আপনি দূত মাত্র, শুধু তাই নয়, আপনি এ রাজপুরীর একমাত্র হিতৈষী। বলুন আপনি, আমি প্রস্তুত। রাজা মহাশয় কাশীধাম থেকে একাকী প্রত্যাবর্তন করেননি, তার সঙ্গে আরও একজন এসেছেন। আপনার চেয়ে বছর দশকে ছোটই হবেন। তার নাম শ্রী কৈলাসদেব রায়। তিনি বংশবাটির ঘাটে অবতরণ করেননি, সোজা কলকাতায় চলে গিয়েছিলেন মিস্ত্রি মজুর সংগ্রহ করে আনতে। আজ তিনি ফিরে এসেছেন। বুঝলাম না, এটা দুঃসংবাদ কেন? ইতস্তত করল দিলীপ। তারপর বললে, সন্ন্যাস গ্রহণের পূর্বে রাজামহাশয় ওই কৈলাসদেব রায়মশাইকে কাশীতে থাকতে শাস্ত্রমতে দত্তক পুত্র নিয়েছেন। তিনি আইন মতে রাজামহাশয়ের ওয়ারিশ, তার সন্তান। শূন্যে নিবদ্ধ দৃষ্টি মহামায়া হঠাৎ বলে ওঠেন, তাহলে এভাবেই প্রতিজ্ঞা পূরণ করলে তুমি? বলিহারি তোমার বুদ্ধি। দুজনেই চমকে ওঠে। শঙ্করী বললে, বর্দি, বর্দি কিছু বললে? দিলীপ বললে, অসঙ্গত কথা, সম্ভবত বিকারের ঝোঁকে।
তবু শঙ্করী ঝুঁকে পড়ে তার বড়দির মুখের উপর। বড়দি, কিছু বললে? মহামায়া, না রাম, না গঙ্গা। শঙ্করী এতক্ষণে সামলে নিয়েছে। দিলীপকে বলে, এটাই বা দুঃসংবাদ হতে যাবে কেন দেওয়ানজি? আমরা দুই বোনই নিঃসন্তান। পূর্বপুরুষদের লুপ্ত পিণ্ডদান না করার এটাই তো শাস্ত্রীয় বিধান। উনি তো ঠিকই করেছেন। দিলীপ পূর্বদিনই প্রণাম করেছিল তার ছোট মাকে, আজও তার করতে ইচ্ছে হলো। কি অদ্ভুত মহিমময়ী নারী, কোনো বিকার নেই। বললে, কৈলাসবাবু আমাকে বলেছেন তিনি মায়েদের সঙ্গে সাক্ষাৎ করতে চান। তিনি বস্তুত মাঝমহলে অপেক্ষা করছেন। তার পরিচয় অবশ্য আমি এবং রাজামহাশয় ছাড়া এখনো পর্যন্ত কেউ জানে না। আপনি অনুমতি করলে তাকে নিয়ে আসি এখানে। এক মুহূর্ত কি যেন ভেবে নিল শঙ্করী। তারপর বললে, না, তাকে তার পিতার কাছে ফিরে যেতে বলুন। আজ সন্ধ্যায় আমি রাজামহাশয়ের পর্ণকুটিরে যাব। তাকে সেখানে অপেক্ষা করতে বলবেন। সেখানে তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আপনি পালকির ব্যবস্থা করুন। দিলীপ অনেক কিছুই জানে। সে বিস্মিত হয়ে যায় ছোট রানীমার এ সিদ্ধান্তে। অবাক হয়ে বলে, আপনি নিজে যাবেন রাজামহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করতে? উপায় কি বলুন দেওয়ানজি? কৈলাস আমার সন্তান, আমার পুত্র। কিন্তু ধর্মপত্নীর হাতে সন্তানকে তুলে দেবার অধিকার আর কার আছে? এবার আর দ্বিধা করেনি দিলীপ। উঠে এসে পদধূলি নিয়েছিল তার ছোট মায়ের। বয়সের বাধা অস্বীকার করে শঙ্করী ওকে তুমি সম্বোধন করল। নাম ধরে ডাকতে একটুও কুণ্ঠিত হলো না। বললে, তুমিও সেখানে উপস্থিত থাকবে দিলীপ। কৈলাসের পরিচয় তার বাপকে দিতে হবে দুবার, দুটি পরিচয়। পারিবারিক যা বুঝে নেব আমি, এবং আইন ঘটিত যা বুঝে নেবে তুমি। কৈলাসকে দত্তক নেওয়ার সময় তুমি আমি কেউই তো উপস্থিত ছিলাম না। তাই হবে ছোট মা। সেদিন সন্ধ্যায় পালকি এসে লাগলো অন্দরমহলে। স্বামী সন্দর্শনে যাওয়ার পূর্বে শঙ্করী এসে দাঁড়ালো তার বড়দির শয়নকক্ষে, সঙ্গে মতির মা। বললে, মতির মা, বড়দির মাথাটা একটু তুলে ধরো তো, প্রণাম করব। বড়দির বোধ নেই, থাকলে তিনি দেখতেন শঙ্করীর সাজসজ্জা ঠিক সেই রাত্রের মতো যে রাত্রে সে শয়নকক্ষে আহ্বান করেছিল কাব্যতীর্থকে। সেই লাল পাড় কাপাসে শাড়ি, সেই নিরলঙ্কার মণিবন্ধে শাঁখা আর নোয়া। মতির মা আপত্তি করেছিল, শঙ্করী শোনেনি। বলেছিল, সন্ন্যাসী দর্শনে যাচ্ছি যে রে, সাজতে নেই। বড়দি কিন্তু কোনো কথা বলল না। বুঝবে না, তবু শঙ্করী ওই জড়বুদ্ধি সম্পন্নাকে বললে, বড়দি, তার কাছে যাচ্ছি, তুমি অনুমতি দাও। আজ তিনি আমাকে পুত্র সন্তান দান করবেন। বড়দি কি বুঝলেন তিনিই জানেন। হঠাৎ হাত বাড়িয়ে ওর মাথাটা টেনে নিয়ে সীমন্তের উপর চুম্বন করলেন। হুম্র হুম্র হুম্র। পালকি এসে থামলো অনন্ত বাসুদেব মন্দিরের কাছে। হংসেশ্বরীর মন্দির উঠছে তার ঠিক পাশে ঘেঁষে। সেখানেই তৈরি হয়েছে এক পর্ণকুটির। বাঁশের খুঁটি, উলু খড়ের চাল, মাটির দেওয়াল। বংশবাটি রাজা মহাশয় নৃসিংহদেবের রায়ের রাজপ্রাসাদ। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পশ্চিম দিগন্ত লালে লাল। মিষ্টি একটা ঠান্ডা হাওয়া বয়ে আসছে গঙ্গার দিক থেকে, আর তার সঙ্গে হাসনুহানার গন্ধ। পালকি থেকে নামলো বংশবাটির ছোট রানী। মাথার ঘুমটা আর একটু টেনে দিল। উঠে এলো পর্ণকুটিরে দাওয়ায়। বাঁশের ঝাপ লাগানো দরজাটা খোলাই আছে। ঘরে একটি মৃৎ প্রদীপ জ্বলছে। তারই অনুজ্জ্বল আলোয় দেখা যায় কম্বলের আসনে বসে আছেন এক বৃদ্ধ, এক সন্ন্যাসী। সংসার আশ্রমে যার পরিচয় ছিল নৃসিংহদেব রায়, রাজা মহাশয়। তার এক পার্শ্বে দিলীপ এবং অপর পার্শ্বে একজন তরুণ, নিঃসন্দেহে রাজা মহাশয় দত্তক পুত্র কৈলাস। শঙ্করী হাঁটু গেড়ে বসল। পদ্মাসনে বসা সন্ন্যাসীর পদধূলি নিতে হাত বাড়িয়ে দিল তার শঙ্খ শোভিত নিরাভরণ দক্ষিণ হস্ত। সন্ন্যাসী ব্যস্ত হয়ে বাধা দিলেন, না না না, আমার পাদস্পর্শ করো না ছোট রানীমা। হাত টেনে নিলেন শঙ্করী। ছোট রানীমা? মা?
ছোট বউ নয়? গড় হয়ে মাটিতেই মাথা ঠেকালো শঙ্করী। দিলীপ একটি আসন পেতে দিল, সেটা সরিয়ে ভূতলেই বসল শঙ্করী। মাথার ঘোমটা হাত দিয়ে কমিয়ে দিল। প্রদীপের আলো পড়ল তার মুখে। স্পষ্টভাবে বলল, সন্ন্যাসাশ্রমে আপনার কি নাম জানি না, আপনাকে কি রাজা মহাশয় বলে সম্বোধন করব? চমকে উঠল দিলীপ ছোট মায়ের অকুণ্ঠ দৃঢ়তায়। নৃসিংহদেবও বোধ করে কিছু অস্বস্তি বোধ করছিলেন। শঙ্করী প্রশ্নের জবাব এড়িয়ে বললেন, তোমার বড়দি কেমন আছেন? শঙ্করী মুখটা ঘোরালো, একটু ভৎসনা মিশ্রিত কণ্ঠে দিলীপকে বললে, বড় রানীমা শারীরিক সংবাদ ওকে জানান না কেন? এবার থেকে প্রত্যহ কবিরাজ মশাই কি বলে গেলেন তা ওকে জানাবেন। দিলীপ বুঝতে পারে এ ধমক তাকে নয়। সে শুধু বললে, জানাবো মা। বড় মা একই রকম আছেন, ওকে এইমাত্র তা জানিয়েছি। নিস্তব্ধতা ঘনিয়ে এলো। নৃসিংহদেব প্রসঙ্গোত্তরে যাবার জন্য বললেন, পড়াশুনোর চর্চাটা রেখেছ? এ প্রশ্নেরও জবাব দিল না শঙ্করী। প্রতি প্রশ্ন করল, ইনিই কি কৈলাসদেব? হ্যাঁ। তোমার ছোট মাকে প্রণাম করো কৈলাস। কৈলাস উঠে এসে প্রণাম করল শঙ্করীকে। পুনরায় গিয়ে বসল তার আসনে। ওকে আপনি কাশীতে দত্তক নিয়েছেন? হ্যাঁ, মাস কয়েক পূর্বে। শঙ্করী কৈলাসের দিকে ফিরে বললে, তাহলে তুমি বাবা এখন থেকে রাজবাড়িতেই থাকবে। রাজা মহাশয় যে ঘরে ছিলেন সেটা ঝাড়পোঁছ করাই আছে। বাধা দিয়ে কৈলাস বললে, না ছোট মা, আমি বাবা মশাইয়ের সঙ্গে এখানেই থাকব। ওর দেখাশোনার কেউ নেই। নৃসিংহদেব কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার পূর্বেই শঙ্করী বলে ওঠে, কথাটা তোমার ঠিক হলো না বাবা। উনি সন্ন্যাসী, ওর তো দেখাশোনার জন্য লোকের প্রয়োজন নেই। ইচ্ছে করলেই তো উনি 10টা দাস দাসী নিয়োগ করতে পারেন। এ ওর স্বকীয় কৃচ্ছ সাধনা। অথচ তুমি গৃহে, এত বড় জমিদারি তোমাকে চালাতে হবে। এতটা বয়স পর্যন্ত বোধ করি জমিদারি সংক্রান্ত কিছুই শেখনি না? কৈলাস জবাব দিল না। নৃসিংহদেবী তার হয়ে বললেন, তুমি ঠিকই অনুমান করেছ ছোট রানীমা। কৈলাস এতদিন কাশীর চতুষ্পাঠীতে অধ্যয়ন করেছে। যন্ত্রসঙ্গীতে ওর অদ্ভুত অধিকার। জমিদারি সংক্রান্ত কোনো অভিজ্ঞতা ওর নেই। আর ও কথাটাও তোমার ঠিকই হয়েছে, ও গৃহী, আমি সন্ন্যাসী। ওর পক্ষে এই কুটিরে পড়ে থাকা নিরর্থক। শুধু নিরর্থকই নয়, অন্যায়ও বটে। কৈলাস তবু দৃঢ়স্বরে বললে, তা হোক, আমি আপনার কাছে এখানেই থাকব। শঙ্করী বললে, তোমার যেমন অভিরুচি। আবার খুনিয়ে এলো নৈশব্দ। সে নিস্তব্ধতা শঙ্করী ভঙ্গ করল। বললে, আর একটা কথা, দেওয়ান রঘুনাথ দত্তজি অবসর নেবার পর থেকে বংশবাটির কোনো আইনত দেওয়ানজি নেই। অর্থাভাবে রাজ সরকার কোনো দেওয়ান নিযুক্ত করেননি। অথচ আজ প্রায় 10 বৎসর কাল দিলীপ সে কর্মভার গ্রহণ করেছে অবৈতনিকভাবে। এখন তো রাজ সরকারের অর্থাভাব নেই, তাই আমার প্রস্তাব, দিলীপ দত্তকে আনুষ্ঠানিকভাবে দেওয়ান পদে বরণ করা হোক। ওর পিতামহ যে বেতন পেতেন সেই বেতনে। নৃসিংহদেব বলেন, অর্থাভাব এখনো আছে। আমাদের সঞ্চয় হয়েছিল 7 লক্ষ, তার ভিতর 1 লক্ষ টঙ্কার উপকরণ ক্রয় করেছি। হংসেশ্বরী মন্দির নির্মাণ করতে বাকি 6 লক্ষ টঙ্কাই লাগবে। তবে তুমি যা বলছো তাও সম্পূর্ণ যুক্তিযুক্ত। দিলীপ কেন অবৈতনিক পরিশ্রম করবে? দিলীপ দত্ত বাধা দিয়ে বলে, না না রাজা মহাশয়, আপনি ব্যস্ত হবেন না। আপনি এবং আপনার পিতৃদেব আমার পিতামহকে যে নিষ্কর ভূমি দান করেছেন তাতেই আমাদের গ্রাসাচ্ছাদন হয়ে যায়। অর্থের জন্য আমি লালায়িত নই রাজা মহাশয়। ব্যবস্থা যেরকম আছে তেরকমই থাকুক। তাছাড়া আমি এদের মা বলে ডেকেছি। মায়ের সম্পত্তি দেখাশোনার জন্য আবার বেতন কিসের? রাজা মহাশয় বললেন, তবে তো ল্যাঠা চুকেই গেল। না গেল না, শঙ্করী দৃঢ় প্রতিবাদ করল। সকলেই চমকে ওঠেন। শঙ্করী তার স্বামীর চোখে চোখ রেখে বললে, আপনি মায়ের মন্দির গড়তে যেসব মিস্ত্রি, মজুর, স্থপতিবিদদের নিয়োগ করবেন তাদের তো যথাযথ পারিশ্রমিক দেবেন। মায়ের মন্দির বলে তারা তো আপনাকে রেয়াত করবে না। দিলীপও পরিশ্রম করছে। কৈলাস জমিদারের কিছুই জানে না। আদায়পত্র কিভাবে হয়, কিভাবে তহবিল বৃদ্ধি করতে হয়, কিভাবে জমিদারি সুরক্ষিত করতে হয়।
সেসব তো কিছুই জানে না। মনে হয় সেদিকে ওর আগ্রহও নেই, যেহেতু ও সেটা শিখতেও অরাজি। এক্ষেত্রে মন্দির তৈরির কাজের জন্যই দিলীপকে দেওয়ান হিসেবে নিয়োগ করা উচিত, এই আমার অভিমত। আপনি কি বলেন? আমি কি বলবো শঙ্করী, আমি সন্ন্যাসী, এসব বৈষয়িক কথা। শঙ্করী এতক্ষণে তাকে নাম ধরে ডাকলেন, তবু নরম হলো না ছোট রানী। একইভাবে দৃঢ়তার সঙ্গে বললে, এটা তো আপনার মতো কথা হলো না রাজা মহাশয়। আপনি সন্ন্যাসী, কিন্তু তহবিল আপনার নামে। আপনার সই ছাড়া ওরা এক কপর্দকও ব্যয় করতে পারবে না। আপনি সংসার ত্যাগী হলেও বিত্তবান সন্ন্যাসী, চার ধামের মহান্তের মতো। তারা সাধন ভজন করেন, কিন্তু বিষয় যখন আছে তখন বৈষয়িক আলোচনাও করেন। আপনিই বা তা থেকে রেহাই পাবেন কেমন? নৃসিংহদেব হঠাৎ বলে ওঠেন, বেশ, আমার সমস্ত সম্পত্তি আমি তোমাকে দান করে দিচ্ছি, তুমি গ্রহণ করো, শুধু এক শর্তে, আমাকে আমার মনের মতো মন্দির তুমি গড়তে দেবে। সিদ্ধান্ত নাকি এমন হঠাৎই নিতে হয়। শঙ্করীও সিদ্ধান্ত এলো মুহূর্তে। বললে, আমি তা গ্রহণ করব কেন? আপনি দত্তক পুত্র গ্রহণ করবার পূর্বে প্রস্তাব করলে নিশ্চয়ই আমি রাজি হতাম। আজ আর পারি না রাজা মহাশয়। আপনি কাশী থেকে অপুত্রক প্রত্যাবর্তন করেননি, তার অভিশাপ আমি কেন কুড়োতে যাব? তিনজনেরই দৃষ্টি গেল কৈলাসদেবের উপর। সে নত নয়নে স্থির হয়ে বসে রইল। নৃসিংহদেব বলেন, বেশ, তাহলে তোমার প্রস্তাবে গ্রহণ করছি। দিলীপকে আনুষ্ঠানিকভাবে দেওয়ান পদে বরণ করে নেব। এবার আপত্তি জানালো দিলীপ স্বয়ং। আমার আপত্তি আছে রাজা মহাশয়, আমি এ প্রস্তাবে সম্মত নই। নৃসিংহদেব নন, শঙ্করী প্রশ্ন করলে, কেন দিলীপ? ছোট মা, বিবেচনা করে দেখুন, ঠিক যে কারণে আপনি রাজা মহাশয়ের দান গ্রহণ করতে পারলেন না, সেই কারণেই আজ আমি এই জমিদার সরকারের দেওয়ানপদ গ্রহণ করতে পারি না। আমি আপনাদের সুপরিচিত, কিন্তু এ সম্পদের ভবিষ্যৎ অধিকারী কৈলাসবাবুর কাছে আমি সম্পূর্ণ অপরিচিত। সুতরাং যে ব্যবস্থা ছিল সেটাই চলতে দিন। এবারও শঙ্করী বললে, তোমার যেমন অভিরুচি। হংসেশ্বরী মন্দিরকে অসমাপ্ত রেখে নৃসিংহদেব স্বর্গারোহণ করলেন আরও ৩ বছর পরে, ১৮০২ খ্রিস্টাব্দে। একটা ইন্দ্রপতন হলো যেন বংশবাটিতে। মহাসবে দাহ দেখতে কাতারে কাতারে লোক ভিড় করে এলো বংশবাটির শ্মশান ঘাটে। না, শুধু রাজা মহাশয় শেষকৃত্যের জন্য নয়, এত জনসমাবেশ হওয়ার কারণ, ওই সঙ্গে বংশবাটির ২ রানীমা সহমরণে যাচ্ছেন, এই খবর রটে যাওয়ায় প্রধানা না হলেও কনিষ্ঠা রাজমহিষী ৩০০ রানী শঙ্করীর রূপের খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। তাকে চোখে কেউ দেখে না, শুধু কানে শোনে তার অপূর্ব দেহ লাবণ্যের কথা। সেই তিনি উঠবেন জ্বলন্ত চিতায়। এই ৩ বছরে বংশবাটি রাজপরিবারের রূপও বেশ কিছু বদলেছে। বড় রানীমার যদিও কোনো পরিবর্তন হয়নি, তবে ছোট রানীমার হয়েছে। তিনি আর মোটেই উদাসীন নির্লিপ্ত নন, কাব্যপাঠে একটি মুহূর্তও ব্যয় করেন না। বস্তুত শঙ্করদেব দেশত্যাগ করার পর তিনি আর কোনোদিন তার অতি প্রিয় পুঁথিপত্রের বান্ডিলটা পেরে নামাননি। এখন সমস্ত ভিতর বাড়ির দায়িত্ব যে তার উপর। বড় রানীমা থেকেও নেই। শয্যাশায়ী তো ছিলেনই, এখন বোবা কালা। কানে শোনেন কিনা কে জানে, মুখে বলেন না কোনো কথা, চুপচাপ বিছানায় পড়ে আছেন ৩ বছর। তাকে নামানো খাওয়ানোর দায়িত্ব এখন মতির মায়ের। ছোট রানী তার খাস দাসীকে ছাড়া আর কাউকে ও কাজ দিয়ে ভরসা পান না। অন্দরমহলের কাজ ছাড়াও তাকে আর একটি কাজ করতে হয়, ওই মন্দিরের হিসাব দেখা। নিত্য সন্ধ্যায় বড় মিয়া এসে দাঁড়ায় খাসমহালে। চিকের ওপাশ থেকে হাজুরির হিসাব জানায়, উনি লিখে নেন। সপ্তাহান্তে টাকা মেটানোর দায় তার। মাঝে মাঝে পালকি চেপে স্বয়ং কাজ পরিদর্শনে যান। ইতিমধ্যে উত্তরাখণ্ড থেকে এসেছে দক্ষ কারিগর, প্রস্তর শিল্পী। চুনার পাথর দিয়ে তারা তিল তিল করে গড়ে তুলছে নৃসিংহদেবের তাজমহল। রাজামশাই আছেন মন্দিরের সংলগ্ন সেই কুটিরে। ব্রাহ্ম মুহূর্তেই শয্যা ত্যাগ করে প্রাতকৃত্যাদি সেরে সব জপে বসেন।
তারপর এক প্রহর বেলায় ছাতাটি বগলে নিয়ে গুটি গুটি বেরিয়ে যেতেন মন্দির চাতালে। মধ্যাহ্নে ঘরে ফেরা তাগাদে নেই, একাহারে তিনি। সন্ধ্যায় কুটিরে প্রত্যাগমন করে পুনরায় জপে বসেন। এক প্রহর রাতে রান্না চড়ান, যা হোক কিছু ফুটিয়ে নিয়ে আহারান্তে শয্যা গ্রহণ, নিত্যে 30 দিন। কৈলাসদেব অবশ্য এখন আর সে কুটিরের ভাগীদার নন। তিনি এসে আশ্রয় নিয়েছেন রাজা মহাশয়ের পরিত্যক্ত কামরাটায়, রাজপ্রাসাদের দক্ষিণ খোলা সবচেয়ে ভালো ঘরখানায়। ইতিমধ্যে শঙ্করী বিবাহ দিয়েছেন পুত্রের। 10ম বর্ষীয়া রানী কাশীশ্বরী এখন বউরানীমা। এ 50 বছরে যুগের হাওয়া কিছু পাল্টেছে। আগেকার কালে রাজাদের ঘর আর রানীদের ঘর পৃথক ছিল। রাজা দিবাভাগে থাকতেন বারমহলে, শুধু মধ্যাহ্নভোজনের সময়ই আসতেন অন্দরে। এখন কৈলাসদেব এবং কাশেশ্বরীর ঘর অভিন্ন। যুগের হাওয়া কৈলাস জমিদারির ঝামেলার মধ্যে যেতে চায় না। গান বাজনার শখ তার। সন্ধ্যাবেলায় শুধু বারমহলে গিয়ে সঙ্গীত চর্চা করেন। বাকি সময়ে নিজের ঘরে বসেই রেওয়াজ করেন, কাশেশ্বরীর নজরবন্দি হয়ে। আরও একটি বিশেষ উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে রাজপরিবারে। কাশেশ্বরীর সম্পর্কের মামা হন এমন একজন এসে আশ্রয় নিয়েছেন রাজবাটিতে। তিনি নাকি জঙ্গি, কোম্পানির হয়ে লড়াই করেছেন হেথায় হোথায় অনেক জায়গায়। 3 কুলে তার কেউ নেই। ভাগ্নির প্রতি স্নেহবশত এখন তার সংসারেই আছেন। চেহারাখানা না হলেও মিজাজখানা তার জঙ্গিলাটের মতোই। আর আছে মোম দিয়ে পাকানো একজোড়া গোঁফ। নানান বাতিক আছে তার। রাজবাড়ির হেঁসেলে আহারাদি করেন না, তার ঘরে সিধে পাঠিয়ে দিতে হয়। তার খাস ভৃত্য শম্ভু পাক করে দেয়। ভদ্রলোকের অদ্ভুত গল্প করার ক্ষমতা। ওই এক গুণেই তিনি বংশবাটি গ্রামের অনেক অনেক আবাল বৃদ্ধের মনোহরণ করেছেন। টিপু সুলতানের মৃত্যুর সময়ও তিনি উপস্থিত। আবার আরাকান রাজের সেনাপতির হত্যাকাণ্ডের দৃশ্য তার প্রত্যক্ষ করা ঘটনা। যদিও সাল তারিখের হিসাবে হয়তো দেখা যাবে দুটি ঘটনাই ঘটেছে একই সময়ে, হাজার হাজার মাইল ব্যবধানে। তাও গল্প শোনাবার ক্ষমতা আছে বটে হাবিলদার মামার। হাবিলদার মামা নামেই তিনি পরিচিত বংশবাটিতে। প্রতিদিন অতি প্রত্যুষে মিলিটারি বুট পায়ে দিয়ে ব্যাটন হাতে তিনি প্রাতঃভ্রমণে বেরোন এবং ফেরার পথে হাটের কোনো দোকানে বসে গল্প ফাঁদেন। এতে আপত্তির কিছু ছিল না, কিন্তু দেখা গেল কি জানি কিভাবে তিনি ক্রমশ কৈলাস ও কাশেশ্বরীর উপর প্রভাব বিস্তার করতে শুরু করলেন। শঙ্করের দৃষ্টি এদিকে প্রথম আকৃষ্ট হলো একটি তুচ্ছ ঘটনায়। তুচ্ছ অবশ্য শঙ্করীর কাছে, কিন্তু মতির মায়ের কাছে সেটা মর্মান্তিক। মতির মা সেদিন এসে পা জড়িয়ে ধরল শঙ্করের। মা, তুমি না বাঁচালে মরি যাবো যে। কি হলো তোর, এমন করছিস কেন? কুমার বাহাদুর মতিরে জবাব দিছে যে, মাইনে দিয়ে খেদায়ে দেছে। সুকুঞ্চিত হয় শঙ্করীর। অন্দরমহলে দাস দাসীদের শাসন করাটা তার এখতিয়ারে। মতির মায়ের মেয়ে মতি এখন আর ছোটটি নয়, দিব্যি ডাগর ডোগর। বয়সে সে কাশেশ্বরীর চেয়ে 7-8 বছরের বড়। তাকে কাশেশ্বরীর খাসদাসী করা হয়েছিল। হয়তো কাশেশ্বরীর ইচ্ছা অনুযায়ী তাকে বরখাস্ত করেছে কৈলাস, কিন্তু ব্যাপারটা শঙ্করীকে তো জানানো উচিত ছিল। শঙ্করী মতির মাকে বললে, ঠিক আছে, আমি দেখছি। কৈলাস ঘরেই ছিল, কিন্তু ঘরে বৌমাও আছে। দরজার বাইরে থেকে গলা খাঁকারি দিল শঙ্করী। বৌমা আছো নাকি? সেতারের ঝক্কার স্তব্ধ হলো। ভিতর থেকে কৈলাস সাড়া দিল, আসুন ছোট মা, আছে। এই যে তুমিও আছো, দরকারটা তোমার সঙ্গেই বাবা। মতিকে কি তুমি জবাব দিয়েছ? কৈলাস কিছু বলার পূর্বেই ঘুমটার ভিতর থেকে কাশেশ্বরী বলে ওঠে, হ্যাঁ দিয়েছে, দেবেই তো। ও কেন আড়ি পেতে আমাদের দুজনের কথা শুনতে আসে? শঙ্করী বুঝতে পারে এ আড়ি পাতা কানাইয়ের মায়ের মতো আড়ি পাতা নয়। মতিরও 15-16 বছর বয়স। এতটা বয়সেও অনুরা। নবদম্পতির ঘরে সে যদি আড়ি পেতেই থাকে, তার মূল কারণ নিতান্তই কৌতূহল।
শঙ্করী গম্ভীর হয়ে বলে, তোমাকে আমি প্রশ্নটা করিনি বৌমা। তাছাড়া স্বামীর সম্মুখে শাশুড়ির সঙ্গে কথা বলাও বংশবাটির রাজবাড়ির শিষ্টাচার বিরুদ্ধ। কাশীশ্বরীর বয়স মাত্র 10, কিন্তু সব মানুষ তো এক ধাতুতে তৈরি নয়। সে মাথার ঘোমটা কমিয়ে দিল। সরাসরি শঙ্করীর চোখে চোখ রেখে বললে, আপনি যতই ওর হয়ে সুপারিশ করুন, আপনার ছেলে ওকে চাকরিতে রাখবে না। ঝনাত করে চাবির গোছা পিঠে ফেলে মল ঝমঝমিয়ে বৌরানীমা কক্ষত্যাগ করে চলে গেল। শঙ্করী স্তম্ভিত। দুনিয়া কি দ্রুত পাল্টে যাচ্ছে। এবার সে আবার কৈলাসের দিকে ফিরে বলল, অপরাধের তুলনায় শাস্তিটা গুরুতর হয়ে যাচ্ছে না বাবা? কিন্তু অপরাধটাকেই লঘু করেই বা দেখছেন কেন? দাসীবাদীর এমন আড়ি পাতা কি ভালো? যার খাই যার পরি তারই ঘরে আড়ি পাতি? শঙ্করী বললে, অন্যায় সে করেছে আমি স্বীকার করছি, কিন্তু তুমি তো বৌমার মতো ছেলে মানুষ নও। তোমার বোঝা উচিত এটা শুধুই কৌতূহল। বাসর ঘরে আড়ি পাতাটা কি অপরাধ? বাসর ঘর? বাসর ঘর কোথায় ছোট মা? আমাদের বিয়ের তো বছর ঘুরে গেছে। তা গেছে, তবু তোমরা নবদম্পতি আর মতি ছেলে মানুষ। তাকে মাঝপথে থামিয়ে দিয়ে কৈলাস বললে, না ছোট মা, ওর হয়ে আপনি সুপারিশ করবেন না। ওকে চাকরিতে আমি আর রাখতে পারি না। আশ্চর্য! কৈলাস যেন শ্রুতিধর। স্ত্রীর ভাষণটাই প্রথম পুরুষের বদলে উত্তম পুরুষে শুনিয়ে দিল। এক মুহূর্ত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল শঙ্করী। তারপর বলল, চাকরি ওর যাবে না বাবা। ও আমার খাসদাসী হবে আজ থেকে। তবে তোমাদের মহলে ওকে আসতে বারণ করে দেব। কৈলাস উঠে দাঁড়ায়। তার মানে আমাদের অপমান করতে ওকে রাজবাড়িতে রাখবেন? শঙ্করী বলে, এভাবে ব্যাপারটা নিচ্ছ কেন কৈলাস? তাকে আমি ধমকে দেব, তোমাদের ঘরে যেন না আসে সে হুকুমও দিয়ে দেব। তাতেও তোমার তৃপ্তি হচ্ছে না? কি হলে খুশি হও তোমরা? ওকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দিলে খুশি হও? তাই দেওয়া উচিত। হাবিলদার মামাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন আড়ি পাতার শাস্তি শুলে দেওয়া। আমি তো শুধু ওর চাকরি খেয়েছি। হাবিলদার মামা? ও, বুঝেছি, হাবিলদার মামা বলেছে। সেই তার কথা প্রথম লক্ষ্য করল শঙ্করী। স্বামী স্ত্রীর সমস্যা মেটাতে কৈলাস হাবিলদার মামার শরণাপন্ন হয়েছে। এই হচ্ছে বংশবাটির ভবিষ্যৎ রাজা।